আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আলটিমেটাম না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কুমিল্লা ৬ আসনে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এই ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে সরকারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানা গেছে, আজ জালাল আহমেদ খোকন তালুকদার নামে বিএনপির যুবদল নেতা বাদী হয়ে মামলাটি করেছেন। এই ঘটনায় এখন পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে আবার দেশের মধ্যে নতুন এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় সেটি বলা যাচ্ছে না। এবার যদি ইসলামী আন্দোলন সরকারের বিরুদ্ধে মাঠে নামে তাহলে সরকারের গদি রক্ষাই কঠিন। এরপর জানাবো, নওগাঁ সীমান্তে পুশিনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ। নওগাঁর পাতারি সীমান্তে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতের হিন্দুত্ববাদী বিএসএফ এর সদস্যরা। আজ এক প্রেস নোটের মাধ্যমে তথ্য জানিয়েছে ১৬ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা। পাশাপাশি শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের হিন্দুত্ববাদীরা। তাদেরকেও বাংলাদেশিদের এবং বিজিবির ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। পাশাপাশি তারা কুড়িগ্রামের রৌমারীতে ১০ দিন পর রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ২ যুবককে। ১০ দিন তাদেরকে সেখানে ফেলে রেখেছিল। এ অবস্থায় সীমান্তে আবারও থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অনেকেই বলাবলি করছেন যে মির্জা আব্বাস তার যে শারীরিক কন্ডিশন, তিনি আর রাজনীতিতে ফেরার মতো অবস্থানে নেই। সুতরাং এবার নির্বাচন হলে নির্ঘাত ওই আসন থেকে, অর্থাৎ হাদির ওই আসন থেকে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি জয়লাভ করবে। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জামাতের ৪ জন বহিষ্কার। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল জামাত ইসলামের ৪ জন। তাদেরকে জামাতের দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে যে তারা বাংলাদেশ জামাত ইসলামকে বরং বিপর্যয়ের মুখে ঠেলে দিতে দেশ জুড়ে এক আলোচনার সৃষ্টি করতে এমন কার্যক্রম চালিয়েছিল, কিন্তু তাদের সেই কার্যক্রম আসলে কোনোভাবেই সফল হয়নি। তাই জামাতের পক্ষ থেকে উক্ত ব্যক্তিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল, বিমানবন্দর এবং রেল চলাচল স্থগিত। ভেনেজুয়েলায় পরপর ২টি শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ১ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজি জানিয়েছে যে ভূমিকম্পের ঠিক ৩৯ সেকেন্ডের পরই ৭.৫ মাত্রার আরেকটি তীব্র ভূমিকম্প হয়েছে। এতে দেশটিতে লাখ লাখ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সরকারকে আলটিমেটাম না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা নিয়ে তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। মামলার বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। এই মামলার বিষয়গুলো আসলে সবাইকে ভাবিয়ে তুলেছে। এই ধরনের মামলা অতীতে আওয়ামী লীগের সময় দেয়া হতো, কিন্তু বর্তমানে বিএনপির সময় এই ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে। এই ধরনের মামলা বাণিজ্যের কারণে মূলত দেশজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে যে পুরো পরিস্থিতি এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেশজুড়ে বিএনপির যে অরাজক পরিস্থিতি এবং নাশকতা চলছে সেটি চরমনাই পীরের মতো একজন ব্যক্তিত্ব তিনি উল্লেখ করবেন, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু বিএনপিও যদি আওয়ামী লীগের মতো একই ধারায় তারা কার্যক্রম চালাতে চায় সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং এগুলো নিয়ে এখনই সবাইকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই এই ধরনের ঘটনাগুলো যেন কেউ আর ঘটাতে না পারে সেই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। বাংলাদেশটা আমাদের, সুতরাং এই বাংলাদেশ আমাদেরকেই এমন কিছু করতে হবে যাতে করে সারা বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়াতে পারে। এমন একটি বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত এখনই সবাইকে এগিয়ে আসতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশটা হয়তো আর ভালো অবস্থানে যাওয়ার সুযোগ পাবে না। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে এই মুহূর্তে গড়ে তোলা আমাদের সবার জন্য অত্যন্ত ভালো একটি বিষয় এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ। নওগাঁ সীমান্তে পুশিনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শিবগঞ্জে ২০ জনকে পুশিনের চেষ্টা, ধাওয়া খেয়ে পালালো বিএসএফ এর সদস্যরা। আবারও বাংলাদেশের বিরুদ্ধে নওগাঁয় নতুন করে ১০ জনকে এবং রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে আবারও ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতের সন্ত্রাসী বাহিনী বিএসএফ এর সদস্যরা। তারা শিবগঞ্জ সীমান্তে দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা করেছিল, সেটিও রুখে দিয়েছে এলাকাবাসী এবং বিজিবির সদস্যরা। বিজিবির সদস্যরা নিশ্চিত করেছে যে তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীরা, এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মূল বিষয়গুলো আমাদের সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সুন্দরভাবে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং নতুন করে বাংলাদেশটাকে সাজিয়ে তুলতে হবে। সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সন্ত্রাসী তিনি কখনোই বাংলাদেশটাকে একটি রাষ্ট্র হিসেবে যে ভালো অবস্থানে যাক সেটি কোনোভাবেই তিনি আসলে চান না। মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বিদেশে মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেতা মির্জা আব্বাস, তিনি বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার হাসপাতালে তিনি রয়েছেন। অর্থাৎ মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে রয়েছেন। অনেকেই বলাবলি করছে যে মির্জা আব্বাস নাকি মারা গেছে কারণে, কিংবা তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি আর ভবিষ্যতে সংসদে যাওয়ার মতো অবস্থায় নেই। বর্তমানে এই ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে। সুতরাং বিষয়গুলো বলতে গেলে যে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আরও বলতে চাই যে পুরো
বিষয়গুলো নিয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনাও ঘটেছে এবং এমন কিছু কার্যক্রম হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মির্জা আব্বাস তিনি মূলত তার রাজনৈতিক ক্যারিয়ারটিকেই ধ্বংস করে দিয়েছে। অনেকে বলছে যে হাদি হত্যাকাণ্ডের ঘটনার পরেই মির্জা আব্বাস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তারপরই ধীরে ধীরে যখন তিনি কার্যক্রম আসলে চালাচ্ছিলেন এবং এরপরই নতুন করে আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দীর্ঘদিন ধরে তিনি যখন দায়িত্ব গ্রহণ করবেন তার ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জামাতের 4 জন বহিষ্কার। রাজধানী ধানমন্ডি এলাকায় মঙ্গলবার সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় সেখানে জামাতের নেতাকর্মীরা এই ঘটনাটি ঘটায়। এই ঘটনার কারণে মূলত নতুন করে আবারও জামাত ইসলাম সমালোচনার মুখে পড়েছে। জামাতের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকরা 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনার পর জামাতের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন কার্যক্রম শুরু হয় এবং জামাত শেষ পর্যন্ত এটি আসলে তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আসলে এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত নয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে জামাতের নেতাদের হাতে সাংবাদিকেরা লাঞ্ছিত হয়েছিল। এই ঘটনায় হিউম্যান রাইট ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো সবার জন্য এক দুঃখজনক ব্যাপার। এরপরই মূলত বিষয়গুলো নিয়ে সবাই কার্যক্রম শুরু করে। আর এই কার্যক্রমের পরই জামাত বাধ্য হয়ে তার 4 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। কারণ রাজধানী ধানমন্ডি শেখ হাসিনার বাড়ির সামনে থেকে যে সাংবাদিকদের পেটানো হয়েছিল সেখানে জামাতের নেতাকর্মীরা সরাসরি উপস্থিত ছিলেন। সুতরাং কোনোভাবেই তারা দায় এড়িয়ে যেতে পারবে না। তাই শেষ পর্যন্ত এই দায় এড়িয়ে যাওয়া থেকে বাঁচার জন্য জামাতের নেতৃত্ববৃন্দরা তারা মূলত এমন কিছু কার্যক্রম চালিয়েছে যেটার মধ্য দিয়ে মূলত শেষ পর্যন্ত দেখা গেল যে বিষয়টি কোন দিকে যাচ্ছে এটি নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তাই এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক যে পরিস্থিতি আসলে কোন দিকে যায় এবং কি হতে চলেছে সেটি সবাইকে খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে।